বিশ্ব সাহিত্যের কিছু কেওড়ামূলক গল্প নিয়ে সাজানো আমার এই বিশেষ নিবেদন আকাশচুকি ভৌতিক। এখানে আপনারা ভৌতিক গল্প শুনতেছেন সেটা আমি জানি। তো আমি জীবনের একটি ভয়ানক এক্সপিরিয়েন্স, যেটাকে আমি ভয়ানক বলবো নাকি আশ্চর্যজনক বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো জায়গার নাম আমি গোপন রাখতে চাই না, কেন এটা সত্যি ঘটনা। এটা হচ্ছে ঘটনা হাঁসকালির, নদীয়া জেলার কৃষ্ণনগরের পাশে অবস্থিত হাঁসকালি। আগে নাম পড়েছিল এখানে শুধুমাত্র চূর্ণী নদীর ধারে অধিকাংশ মানুষ শুধু হাঁস আর হাঁস দেখত, সেজন্য এক ব্যক্তির নাম রেখেছিল হাঁসখালি। মানে ঘটনা ভাই চূর্ণী নদীর। তা আমি এক নাম যজ্ঞে গিয়েছিলাম বহু বছর আগে, প্রায় আমার যখন বয়স বলতে গেলে 13-14 বছর, তখন আমি হাঁসখালি একটি আশ্রমে নাম যজ্ঞে গিয়েছিলাম। তো সেখানে সেদিনকে ছিল ভোগ রাগ মহোৎসব। আপনারা বুঝতে পারেন যে আপনাদের গ্রাম বাংলার যখন নামযজ্ঞ বা যেখানে সংকীর্তন হয় তারপরে দিনই কিছুদিন পরে সেখানে ভোগ রাত মহোৎসব হয়ে থাকে। তো সেখানে সেই ভোগ রাত মহোৎসব আমরা দুপুরবেলা কাটিয়েছি, খুব ভালোভাবে কাটিয়েছি। খিচুড়ি থেকে শুরু করে পায়েস, মিষ্টান্ন, লাফড়া তরকারি সব কিছু খেয়ে লোকের পরিবেশন করে আমরা কাটিয়েছি। এবং আমাদের আশ্রম যেটা ছিল সেটা একদম নদীর পাড়ে ছিল, এবং সে নদীর পাড়ে থাকার কারণে সবসময় নদীর একটা আবহাওয়া বা ঠান্ডা প্রকৃতি সব কিছু বোঝা যেত। এবং তার পাশেই ছিল একটা বাঁশ বাগান। অনেক ব্যক্তি বলতো যে বাঁশ বাগানে আগে অনেক রকম ভৌতিকতা দেখা গেছে, কিন্তু মন্দির হওয়ার পরে এখানে সেটি অনেক কম দেখা যাচ্ছে, বা সেসব যে নীতি ছিল ঘটতো বাঁশ বাগানে, সেগুলো এখন ঘটে না। তো 12 মাসকালে ওখানে দু একজন ব্যক্তি থাকে, তারা অতটা ওই বাঁশ বাগানে যেত না। কিন্তু নামযজ্ঞর সময় ভাই লোকজন বিশাল আসে, এবং সেদিনকে ভোগ রাগ কেটে যাওয়ার পরে লোকজন তখন সব চলে গেছে এবং নাম টাম কিছু হচ্ছিল না, কারণ কীর্তন শেষ। তো আমরা সেদিনকে ওখানে দুপুরবেলা সব কিছু কাজ টাজ করার পরে সন্ধ্যাবেলা বাসন টাসন মাজার পরে আমি এবং আমার দাদা গরমকাল একটু বাঁশবাগানে যাই, সুন্দর নদীর পাশে হাওয়া খেয়ে আসি। তো আমি আমার দাদা বললাম, চলো দাদা দুজনে যাই, একটু হাওয়া খেয়ে আসি, একদম ভালো আবহাওয়া। তো দাদা বলছে, দেখ বাঁশবাগানে তো কেউ যায় না, ওখানে রাত্রেবেলা সাপ খোপের ব্যাপার থাকে, ওখানে রাত্রে একটা বিশাল একটা কেওড়া কীর্তন হয়ে যায়। তো আজকে খাটাখাটি হয়ে গেছে, একটু ঘরের মধ্যে শুয়ে থাক। তো আশ্চর্যজনক ব্যাপার ভাই, সেই সময় কারেন্ট চলে গেল। তো এক্ষেত্রে গরম ভাই, ঘরের মধ্যে টিকা আসছে না। তো দাদা নিজেই বলছে যে ভাই কেওড়া কীর্তন করে লাভ নেই, ঘরের মধ্যে বসে থেকে তুই বাঁশবাগানেই চল, মোবাইল লাইট মাইট ধরিয়ে আমরা ঠিক একটা বসে একটা করে নেবো। আর তখনকার দিনে কিন্তু এই সব মোবাইল ছিল না, ব্যাপারটা বুঝুন। আমার তখন 13-14 বছর বয়স, এখন আমার বয়স প্রায় 19, প্রায় 5 বছর আগের কথা। তখন স্মার্টফোন ছিল না, নর্মাল তখন একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল, সেগুলো তো অত 5G ছিল না, প্রায় 4G, যখন জিও প্রায় একটা মোক্ষম লেভেলে গেছে। তো সেই সময়কার অবস্থা। আর সেখানে একটা নেটমেট সেল টাওয়ারও ঠিকঠাক পাওয়া ছিল না। তো মোবাইলে একটা ব্যাটারি ছিল, ব্যাটারি খোলা পড়া মোবাইল ছিল। তো ওখান থেকে সেই টর্চ জ্বালিয়ে আমরা বাঁশবাগানে দিয়ে যাচ্ছিলাম। তো তখনই পিছন থেকে ঠান্ডা একটা হাত বাতাস এসেছে, আমাদের একদম ভাই গা জুড়িয়ে দিল। তো কেওড়া গরমের মধ্যে যখন ভাই বাইরে বেরিয়ে একটু সুন্দর ঠান্ডা বাতাস যখন বডিতে লাগে, তখন ভাই ভয়ানক থেকে বেশি আনন্দ লাগে। তো আমি এবং দাদা সোজা পথে হাঁটলাম। আমাদের যে আশ্রম এবং সেই বাঁশবাগানের সেই দূরত্বটা প্রায় বলতে গেলে 100-150-200 মিটার ছিল। এবং নদীর পাশেই তো, নদীর পাশে মন্দির, কিন্তু বাঁশবাগানটা দূরে ছিল। তো ওদিক গেলাম, যে আমি দাদাকে বলছি, দাদা দেখো এখানে শুনেছি আগেকার দিনে এখানে কতজন বাঁশবাগানে গলায় মলায় দড়ি দিয়ে, অনেকে আবার কী করে ভাই পুকুরে নদীর মধ্যে ঝাঁপ দিয়ে অনেকে মারা গেছে। তো এখানে একটা ভৌতিক ব্যাপার লাগতে লাগে। আমি একটা ইয়ার্কি একটু মারছিলাম, কারণ আমাদের তখন ভূত অতটা ভয় লাগতো না, একটা রহস্য লাগতো, মজা লাগতো। দাদা বলছে যে রাত্রে সব কথা বলছিস, আমার তো সব একটা ভয়টা লাগে না, কিন্তু বুঝতে তো পারিস এমনি কারেন্ট কোথাও নেই, আর এদিকে মোবাইলে চার্জ নেই, এতক্ষণ লাইট জ্বালিয়ে রাখা যাবে না, পরে হতে পারে যদি কারেন্ট না আসে, কারো গ্রামীণ এলাকা তো কারেন্ট না আসতে পারে। তাই বললো, দাদা ঠিক আছে, তোমার মোবাইলে ফোনটা না আসে তখন তুমি তাহলে লাইট তখন জ্বালিয়ে রেখেছো, তো বন্ধ করে দাও, এমনি থাকি, জ্যোৎস্না রাত্রিরে আর কী হবে। তো
চুদির ভাই পাঁক, মানে আমি আগের দিনও বলেছিলাম ভাই, যখনই আমি কোনো ভৌতিক গল্প শুরু করি একটা ভৌতিক কাণ্ড ঘটতে থাকে। এখন আমি এখানে দরজা আটকে এসেছিলাম, ভাবলাম যে ভাই দরজায় কেউ কিছু হবে না, এখন দেখি ভাই দরজা আটকানো নেই, বা আমি মানে ভুট মুটে হয়তো খুলে দিয়ে গেছে, অটোমেটিক খুলে গেল, ওদিকে তাকালাম। তো এই হচ্ছে সিন চলে ভাই, যখন ভাই কোনো ভৌতিক গল্প করতে চাই তখনই ভাই ভূতের মতো সিন চলে আসে, না বা ওরাই শুনতে চলে আসে, যাই হোক। তো মুদ্রা হচ্ছে কি, তখন সেই বাঁশবাগানের নিচে দাদা তখন মোবাইল টর্চ লেগিয়ে দিল, তখন পিছনে বাঁশ ঝাড়, আর বাঁশ বাগানে বুঝতে পারেন যে পাতা মাতা পড়ে একটা বিশাল একটা ঝোপঝাপ সিন হয়ে থাকে, পাতাগুলো একদম ভাই ফাঁপা ফাঁপা হয়ে থাকে। তো সেখানে কিছু পাড়া মারে বা সেখানে চলাফেরা করে, সেটা সেই শব্দ আপনার কানে পারে, মানে কানে শোনা যায়। তো আমার মনে হলো ভাই পিছন থেকে কেউ একটা পাড়া মেরে আসছে, কিন্তু আমি দাদা ছিলাম এবং পিছনে কেউ ছিল না। তখন দেখি পাতার শব্দ হচ্ছে, পাতার মচমচে শব্দ হচ্ছে, তো পিছনে তখন তাকালাম, দেখি কেউ নেই। তো বাঁশবাগান বা যতই জ্যোৎস্না রাতে হোক না কেন, কিছু কিছু জায়গায় তো অন্ধকার থাকেই, কেন কারেন্ট কোথাও নেই। তো ভাই কারেন্ট তো চলে গেছে, সেই সময় দেখলাম যে একদিক থেকে চরম মেঘ আসছে, চরম মেঘ, এবং মেঘটা আসছে সঙ্গে হাওয়াও দিচ্ছে, ওনাকে বা মেঘ আসুক কিছুক্ষণ পরে চলে যাব। তো তখনই ভাই মেঘটা এসে পুরো চাঁদটা কভার করে দিল, আর জ্যোৎস্না তো কাছে পদের বেলায় জ্যোৎস্না তো দেখা যাচ্ছে না। তো তখন সিন হচ্ছে কি, দাদা বলছে যে চল চল ভাই চল, আর এত সময় নষ্ট করে লাভ নেই, বলে বৃষ্টি মিষ্টিতে হয়ে যাবো। না বললাম দাদা দেখো বৃষ্টিটা আসুক, কেবল তো শুধু মেঘটা আসলে হতে পারে হাওয়া টাওয়া দিয়ে সব উড়িয়ে দেবে, বৃষ্টি নাও হতে পারে, একটু হাওয়াটা খাও, ঘরে খালি খালি ঘরের মধ্যে যে আবার সে গুমোট মধ্যে থাকবা। আর দেখে তো আশ্রম তো ওইখানে বা মানে দু একজন লোক ছিল, তা খালি খালি এখানে থাকি। তো এরকম করে আরও জোরে হাওয়া দিতে শুরু করলো, এবং চুপচাপ করে ওদিকে মানে একদিন শুনতে পাচ্ছি যে সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে, যেরকম দেখেন না যে রাস্তার এক কোণায় বৃষ্টি এক কোণায় বৃষ্টি হয় না, এরকম সাইড দিয়ে বৃষ্টি হচ্ছে, মানে অনেক দূর শোনা হচ্ছে যে টিনের বৃষ্টি শব্দ হচ্ছে না, যে বৃষ্টি বলে যে টিনের একটা শব্দ হয় সেই শব্দ হচ্ছে ওদিকে। তো তা বলছে এখন তো চল, ঠিক আছে দেখো। তো তখনই আমরা যখন যার চিন্তা না করলাম, ঝপ করে একটা কি যেন হয় পাতার মধ্যে পড়লো, মানে একটা ভারী কোনো একটা বস্তু এরকম মানে পড়লো। দাদা বলছে যে এদিক তো কী কেস হয়ে গেলো, ওখানে ঝপ করে কী পড়লো, কোনো সাপ টাপ বা কোনো কিছু বিষাক্ত কিছু বললো না কি, তো দিতে যাস না, হাওয়াটা হচ্ছে হয়তো কোনো ডালপালা পড়ে দিতে তোর হচ্ছে মাথায় লাগতে পারে, বিশাল সমস্যা হতে পারে। তাই বললাম তো ঠিক আছে, তাহলে আমরা ওই বাগান রাস্তাতে যাচ্ছি না, তাহলে কাজ করো যে তাহলে নদীর পাড় দিয়ে নেমে ওই দিদি সোজা হেঁটে তারপরে আমাদের ওই আশ্রমে উঠে যাবো, বাগান দিয়ে যাবো না, আর নদীর পাড় দিয়ে আমাদের যাওয়া যেত। তো আমি ঠিক আছে, আমরা লাফিয়ে নদীর পাড়ের দিকে নেমে গেলাম। মানে ঢালু বললাম তো এখানে নদীর পাড় আর এখানে নদী। তা আমরা ভাবলাম কি এখান থেকে নেমে সোজা একদম ঢালু দিয়ে নেমে নদীর পাড় রাস্তা দিয়ে সোজা আমরা আশ্রম চলে যাব, এবং আশ্রমের সামনে যে ঘাট ছিল সেই ঘাটের পাশে সিঁড়িও ছিল, সোজা আমরা পাড় বরাবর হেঁটে ঘাটের সিঁড়িতে উঠে একদম আশ্রম চলে যাব। আমরা সেই অন্ধকারে চপাচপ নেমে পাড়ে গেলাম। তো পাড়ে পাশে একটা নৌকা ছিল, নৌকা এখানে ঝড়ে মরে উড়ে যায় নাকি কি সিন, এইসব লোকজন এখানে না বেঁধে রেখে দিয়ে গেছে, কী ব্যাপার যাও এবার আগে। তো আমরা হাঁটতে শুরু করলাম এই ঝড়ের মধ্যে। তো হঠাৎ করে দেখবে জলের মধ্যে কে একটা ঝপ করে পড়লো, মানে বড় এতটা পাথর ফেলে যেরকম হয় না, সেরকম কে একটা ঝপ করে পড়লো। আমরা তো আশ্চর্য হয়ে গেলাম, ভাই ঝড়ের মধ্যে কী পড়ছে, এত দূর থেকে তো আম গাছের বা বাঁশ গাছের ডাল এসে জলের মধ্যে পড়বে না, তো কী সিন হলো। তো ঝঙ্গ চঙ্গে পড়লো, তা আমরা ভাই এসব না দেখে আমরা ওই ঘাটাতে দৌড় মারলাম, যে কী সিন, মানে এটা ভাই ভয়ানক ব্যাপার, ভাই জলের মধ্যে পড়ে যাচ্ছে। তো তখন আমরা আশ্রমের সেই সামনে ঘাটে এসে উঠলাম এবং বললাম যে এখন তো হাওয়াটা কমেছে, তা ঘাটে বসি না কেন, কী হয়েছে। তো দাদা বলছে যে দৌড়ে যখন আসলাম সালা মোবাইলটা কোথায় রাখলাম, মানে ওই ভয়ের ঠেলায় ভাই ওই মোবাইলটা ওখানে ফেলে দিয়ে চলে আসছে। মানে দাদাও ভাই কী এবার তুমি মানে দাদাকে বললাম তুমি এত দূরে দৌড়িয়েছো, মোবাইলটা ভুলে গেছো, মোবাইলটা রেখে এসছো ওখানে। ওকে ভাই কী করা যায়, ভুলে গেছি, তখন এইসব সিন হয়েছিলো, তখন কে মোবাইল আনতে যাবে। তখন আমরা ঠিক আছে তাহলে অন্ধকারে যাবো না, তা কিছু আমরা একে তো অন্ধকার, আবার ওখানে গেলে খুঁজে পাবো না, তা কাজ করো ঘাটে যখন চলে এসেছো তো আশ্রমে যে হেরিকেনটা নিয়ে আসো। তখন চার্জার লাইট আশ্রমে রাখতো না, এটা হেরিকেন ছিল। তো ওগুলোকে আমি যাচ্ছি না, আমি ওই এখানে দাঁড়াচ্ছি, তুই যা হেরিকেনটা নিয়ে আয়। তা আমি দৌড়িয়ে যে ঘরের মধ্যে থেকে হেরিকেনটা নিয়ে আসলাম, এবং হেরিকেনটা আমি ভাই জ্বালাতে গিয়ে বারবার জ্বালাচ্ছি না। তারপরে অনেকক্ষণ পরে ভাই একটা গ্যাস লাইট পেলাম,
গ্যাস লাইট দিয়ে হেরিকেনটা ধরলাম, ধরে আমি দৌড় মারলাম, দৌড় মেরে ঘাটে গেলাম, দাদা নেই। দাদা তাহলে কী অবস্থা, দাদা কোন দিক গেল? দাদা মনে হচ্ছে, আমার মনে হচ্ছিলো যে দাদা মানে সেই মোবাইলে আসাই মানে হেরিকেন ছাড়া দিক পালিয়েছে, মনে হচ্ছে কেউ চুরি বড়ি করে নিয়ে যায় নাকি। মানে চুরি কে করবে ভাই, ভূতে চুরি করবে নাকি? তো দাদাকে আমি খোঁজ করতে করতে হেরিকেন নিয়ে ওই বাঁশবাগানে দৌড় মারলাম। তারপরে ভাই ওই বাঁশবাগানে ওই যেখানে যেই ওই পাথরটা পড়েছিল সেইখানে যে দেখি ভাই এখানে তো পাথর তো পড়েছে, এখানে কোনো সিন নেই তো। আর ওই বাঁশবাগানের দিকে আমি দেখছি যে হালকা হালকা কি জ্বলছে, মানে কী জ্বলছে রাত্রিরে? কেউ তো মশাল জ্বালিয়ে এখানে আগুন টাগুন জ্বালায়নি। এবং আগুনের তো ভাই কী বলবো, লাল লাল রঙ হয় বা হলুদ হলুদ রঙ হয়, কিন্তু হালকা সবুজে ভাবে কী জ্বলতে পারে। তো আমি সে ভয়ে ভয়ে যেতে পারছি না। পরে দাদা মনে হয় গেছে কি তো হতে পারে, তা আমি যদি দেখে আসছি দাদার যদি কিছু হয়। তা আমি হেরিকেন নিতে আমি ভয়ে ভয়ে দৌড় মারলাম। তারপর আমি লন্ঠন দিয়ে খুঁজছি মোবাইলটা, খুঁজে হচ্ছে না। ওদিকে অনেক জোরে হাওয়াটা দিয়েছে, পাতা মাথা পরে কি ওতলা চলে গেলো না কি। আর যে অন্য করে তো ফোন করে যে ফোনটা বাজাবো তারও উপায় নেই, এখানে ফোন কারো ছিল না, তখন আমার কাছে নিজস্ব ফোন ছিল না। তো তখন হঠাৎ করে দেখি একজন পিছনে দৌড়াতে আসছে। আমি তো ভয় পেয়ে গেছি, সারা কী মাল আসছে এবার, কি কোনো অলৌকিক প্রেতাত্মা কি জলের থেকে উঠে আসছে নাকি জলদেবতা এসে আমার পিঠে ঘাড় মটকাতে এসছে। তারপর দেখি দাদা, দাদা তুমি কোথায় ছিলে? বললো আমি ওই খাটের সাথে মুততে গেছিলাম, তুই যে হঠাৎ করে চলে আসবি কে জানে। তা আমি তোর লম্ফা আলো দেখি আমি দৌড়ে আসলাম। তাহলে দাদা এখন তাড়াতাড়ি মোবাইলটা খুঁজে দেখি, তোমার মোবাইল যেন হারিয়ে গেছে। তো এরকম করতে যেখানে দাদা বসেছিল সে বাসতলায়, সেইখানে যে মোবাইলটা পেলো। মোবাইলটা পাওয়ার পরে মোবাইলে ভাই তখন ব্যাটারি একেতেই কম ছিল, তখন মানে কিসেতে কী হয়েছে ব্যাটারি আরও শূন্য হয়ে গেছে। তো তখন আমি বললাম দাদা তাহলে চলো, ঝড় বৃষ্টি কমে গেছে, তাহলে এইদিকে ঘাট মাঠে বৃষ্টি আরও কাদা হয়ে গেছে, তাহলে আমরা কাজ করি উপরে বাগান দিয়ে যাই। তো সেই ঘোরা পথে সে বাগান দিয়ে যাচ্ছি, মানে ঘাটে নেমে ওদিক যে আবার বলে তাহলে বাগান দিয়ে চলো, একদিকে বৃষ্টি হয়েছে, ঘাট মাঠ পিছল হয়ে গেছে। তো আমরা সোজা যে ওই বাগানের রাস্তায় ঢুকলাম। তো ফের সেই আম বাগান তোমরা যাচ্ছি, যেতে যেতে ভাই হঠাৎ করে মানে কি একটা শো করে ঝোপের মধ্যে চলে গেল। আমরা তো ভাই একদম আতঙ্কে গেলাম, ভাই কি শিয়াল টিয়াল নাকি। সোজা করে ওদিকে গেলাম। তারপরে দাদার মোবাইল যে টর্চ মোবাইল চালাতে পারলো না, তো টর্চ কোনো মোবাইল নষ্ট হয়েছিলো, তোমার হচ্ছে মোবাইলে ব্যাটারি ছিল না, মানে চার্জ ফুরিয়ে গেছিলো। তখন হ্যারিকেনটা যেটা ছিল সেটা আমরা দেখলাম যে ওইদিকে হচ্ছে, তাও দেখি লোক নেই, কেউ নেই, কিছু নেই, শিয়ালও নেই। এবং আমরা দেখলাম যে ভাই হ্যারিকেনের আলোটাও প্রায় কমে এসছে, মানে কেরোসিন তেল ফুরিয়ে গেছিলো। তোরো বাইরে তোরো হ্যারিকেন ম্যারিকেন পদের বেলায় যখন দৌড়া, সুজা দৌড়িয়ে যে তারপরে আমরা আশ্রম উঠলাম। তারপর এরকম বললাম যে এরকম আমরা এখানে গেছিলাম, এই যে পেশাতে ফেসে গেলাম, পরে মোবাইলটা পেয়েছি, এখন কোনো সমস্যা নেই। তোরা বলছি ভাই তোরা এত রাত্রে কী গাঁজা খেয়ে তোরা ওই বাঁশবাগানে গেছিলিস? তোরা জানিস না ওখানে ভোংবাং কাণ্ড হয়, এরকম আগেও অনেক পাবলিক যে এরকম অনেকে পঙ্গু হয়ে গেছে, অনেকের চোখে কানা হয়ে গেছিলো, তোরা সে কী খেয়ে গেছিস ওখানে? তোর বললাম কেন পাশে তো মন্দির, সমস্যা কী? বলে মন্দির হলে কী হয়েছে, ওইখানে যে এত রকম অত্যাচার হয়েছিল মানুষের উপরে, সেই তোমাদের তপশিলি জাতি এবং হচ্ছে নিচু জাতির উপরে, তারাও এখন বলে কি এরকম তোদের মতো পাবলিক বা কোষায় গোবিন্দ পাবলিক দেখলে একটু ক্ষিপ্ত হয়ে যায় ওরা, কেন ওদের প্রতি অনেক অত্যাচার হয়েছিল নাকি। ও কী বলো, এখন আমরা তো অত্যাচার করি, তারা করেছিল যে না হয়তো আমাদের কিছু করেনি। কিন্তু যেই সব আমরা সিন দেখলাম সেসব তো আমরা এক্সট্রা কিছু বললাম না, কেন ওসব শুনলে হয়তো আমাদেরকে আরও কিছু মনে করতো। এরকম করেই রাতটা ভালোভাবে কেটে গেল। এবং পরের দিন সকালে আমরা সাইকেলে করে এসেছিলাম যে বগুড়া থেকে হাঁসখালি, সাইকেল চালিয়ে আমরা হাঁসখালি থেকে বগুড়া চলে গেলাম। তো এই হচ্ছে ভাই ঘটনা। কেন ভাবলাম যেটা যে ভৌতিক ব্যাপারটা কোনো সাদা কাপড় পরে কোনো একটা উদ্গান্ড এসে তোমার সামনে লাফিয়ে বলবো আমি ভূত এরকম সিন না। ভৌতিক একটা অনুভূতি, ভৌতিক একটা রহস্য। ভৌতিকতাকে অনুভব করতে গেলে তোমাকে বুঝতে হবে যে ভৌতিক জিনিসটা কী। কোনো সাদা কাপড় পরে বা কোনো একটি মুখ কাটা পেট কাটা পাবলিক এসে তোমার সামনে এরকম দাঁড়াবে না। ভৌতিক জিনিসটা হচ্ছে অন্যরকম, তারা অশরীরী, বেশিরভাগই অশরীরী হয়ে যায়। এবং আপনারা যেসব গল্প শুনেছেন সেটা বেশিরভাগই তারা শরীর মরির লাগিয়ে একটা অনেক কিছু একটা কাণ্ডমাণ্ড করে। কিন্তু বাস্তবে যদি আপনি ভৌতিকতা বুঝতে চান
তাহলে এরকম সিনই ঘটে থাকে। বাকি যদি আপনি বাতনার কবরস্থানের গল্প শুনতে চান তাহলে লাস্টে আপনি লিখবেন বাতনার কবরস্থান। এবং আমি যখন পোর্টে আসছিলাম বাতনার কবরস্থানে আমাদের বন্ধুর সাথে ঘুরতে চিন্তা ভাবনা করছিলাম সন্ধ্যাবেলার সময়, সেই গল্পটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। সেজন্য লিখুন বাতনার কবরস্থান। তো আজকের জন্য এটুকুই, তো গুড বাই। Guilty. Look into my eyes. Your soul is stained by the blood of the innocent. Feel their pain. That's right.